আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে লাইভে এসেছি। সেটি হচ্ছে আমাদের অনেক প্রত্যাশিত যে গভর্নমেন্ট তৈরি হয়েছিল, এই কয়দিন ছিল অর্থাৎ প্রায় ১.৫ বছরের মতো। আজকে তাদের নিয়ে একটু আলোচনা আর সমালোচনা করব। ১৮ মাস তারা ক্ষমতায় ছিল। কি দেখিয়ে তারা এসেছিল, কেন এসেছিল, কি করলো এবং আরো কি করতে পারত, একটু তুলে ধরার চেষ্টা করবো। আমি বিগত কয়েকদিন ধরে বিবিসির বেশ কয়েকটি রিপোর্ট পড়ছিলাম, আল জাজিরার রিপোর্ট পড়ছিলাম, বিভিন্ন ডেটা ঘাটছিলাম, সরকারের বিভিন্ন নথি পড়ছিলাম। আমার সামনেও কিছু নথি খোলা আছে, সেখানে কিন্তু তাদের ফেরিস্তি লেখা আছে যে এই ১৮ মাস এই অন্তর্বর্তীকালীন সরকার কি কি করেছে। আপনাদের সাথে আছি আমি আল মোহাইমিনুল খান। আজকে জানাবো এই সরকারের ব্যর্থতা এবং সফলতার কিছু গল্প। আপনারা জানেন যে ২৪ সালের সেই উত্তাল আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আমাদের অনেক প্রত্যাশিত একটি গভর্নমেন্ট ছিল। বেশ কয়েকদিন সরকার ছাড়া আমাদের দেশ চলেছে এবং তারপরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে তখন মানুষের প্রত্যাশার সীমা কিন্তু অন্য পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং সেই ১৮ মাস শেষ হওয়ার পরে আগামীকাল যে নির্বাচন হবে এবং একই দিনে যে গণভোট, অর্থাৎ এর মধ্য দিয়ে কিন্তু এই বহুল প্রত্যাশিত সেই গভর্নমেন্ট, যেটি ইউনূস গভর্নমেন্ট, তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। কালকের গণভোটের পরে মূলত কার্যত তারা আসলে ভারপ্রাপ্তের দায়িত্বে থাকবে কয়েকদিন, তারপরে এই নতুন সরকার চলে আসবে। তাই এখন বলা যায় মোটামুটি তাদের মেয়াদ শেষ, বা তাদের যা করার কথা ছিল বা করতে পারার কথা ছিল সেই সময় শেষ। তো চলুন দেখি আজকে ১৮ মাসে তারা কতটা সফল হয়েছে এবং কতটা ব্যর্থ হয়েছে। আজকের মূল আলোচনায় আমি রাখবো, যেখানে কিছু খুলে আমি, যে সাফল্য ও সংস্কার। শুরুতে যদি সাফল্যের কথা বলি, সরকার কিন্তু যখন এসেছিল তখন ৩টি মূল এজেন্ডা নিয়ে এসেছিল। সেটা হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। এ নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক রয়েছে। অনেকেই ভাবেনি যে এই সরকার নির্বাচনের তারিখ হয়তো বা এত দ্রুত দেবে। অনেকেই বলছিল যে হাসিনা যে মেয়াদে জিতে এসেছিল সেই মেয়াদ শেষ করে তিনি যাবেন, কিন্তু না, ১৮ মাস পরে আমাদের সবচেয়ে প্রতীক্ষিত নির্বাচনটি হচ্ছে আগামীকাল এবং তারা কিন্তু সেটা ঘোষণা করেছে। মূলত আমরা দেখেছি যে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে আলোচনার পরেই এই ফেব্রুয়ারিতে ভোটের সিদ্ধান্ত নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, এবং ১১টি সংস্কার কমিশন যে গঠন করেছিলেন এর আগে, সেটিও কিন্তু বড় সাফল্য। সেই সংস্কারের প্রস্তাবগুলো কিন্তু এই গণভোটে জুড়ে দেওয়া হয়েছে। এ সরকারের একটি বড় বিষয় ছিল অর্থনীতি, কারণ যে মুহূর্তে হাসিনা পালিয়ে যায় সেই মুহূর্তে কিন্তু আসলে দেশের অর্থনৈতিক অবস্থা প্রায় ভেঙে পড়েছিল এবং একটি দেশ এত শূন্যতা, কারণ শেখ হাসিনা বেশ বড় একটি পাওয়ার পোল রেখেছিলেন, অর্থাৎ পুরো দেশের সবকিছু তাকে ঘিরে চলছিল। তো হঠাৎ যখন সে চলে যায় দেশ ছেড়ে, তখন কিন্তু বিশাল একটা শূন্যতা সৃষ্টি হয়। সেই শূন্যতা কিন্তু অর্থনীতিও দেখা যায় এবং আমরা দেখি যে অনেক ব্যাংকে টাকা তোলা যাচ্ছিল না। বিশেষ করে আমি নিজে ভুক্তভোগী, যে আমি ভেঙে ভেঙে টাকা তুলতে হয়েছে আমাকে। ৫,০০০ টাকা করে বেতন আমার প্রায় ৩ মাসের আটকা পড়েছিল ব্যাংকে, এবং সেই ব্যাংকগুলো কিন্তু প্রায় বন্ধ হওয়ার উপক্রম ছিল। আমি আমার সব টাকা তোলা শুরু করেছিলাম, আমার মতো অনেকেই, যে না জানি ব্যাংক বন্ধ হয়ে যায়, কারণ ব্যাংকগুলো টাকা দিচ্ছিল না। তো দায়িত্ব নেওয়ার সময় কিন্তু আমি যে রিপোর্টে দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে যে রিজার্ভ ছিল $14 বিলিয়ন, যা এখন যে মুহূর্তে ডক্টর ইউনূস দেশ ছাড়ছে বা তারা ক্ষমতা ছাড়ছে দেশের, সেই সময় এখন আমাদের দেশের রিজার্ভ দাঁড়িয়েছে $28 বিলিয়ন। এটি একটি পজিটিভ বিষয়। ৫টি দুর্বল ব্যাংক, যার একটিতে আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল যেখানে আমার বেতন হতো, সেই ব্যাংকগুলোকে মিলিয়ে কিন্তু একটি ব্যাংক করা হয়েছে এবং ব্যাংক খাতেও বেশ ভালো শৃঙ্খলা ফিরে আনা হয়েছে, যার ফলে কিন্তু কোনো ব্যাংকই আমরা বন্ধ হতে দেখিনি ৫ তারিখের পরে। এবং পাচার হওয়া অর্থ ফেরাতে কিন্তু তারা একটি শ্বেতপত্র প্রকাশ করেছিল ঠিক ক্ষমতা আসার কয়েকদিনের মধ্যে, যেগুলো খুবই ইতিবাচক দিক। আমি এই বিষয়টা ইউনূসকে অবশ্যই প্রশংসার যোগ্য, ইউনূস সরকার, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের একজন অর্থনীতি নিয়ে কাজ করা মানুষ, নোবেল বিজয়ী, এবং তিনি এই বিষয়গুলো আসলে বিশ্ববিখ্যাত বোঝার জন্য। কিন্তু আমাদের একটি বড় বিষয় ছিল বিচার বিভাগ। বিচার বিভাগের স্বাধীনতার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করেছিল সরকার, যেখানে বিচারক নিয়োগ বদলি সরকার হাতে এখন রাখা হয়নি, যা বাংলাদেশের ইতিহাসে একটা বিশাল মাইল ফলক। কারণ বাংলাদেশে আমরা দেখেছি যে বিচারকরা অ্যাটলিস্ট এই পোস্টিং এর ক্ষেত্রে বা নিয়োগের ক্ষেত্রে কিন্তু সরকারের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল, ফলে বিচার বিভাগ নিয়ে বেশ বড় রকমের প্রশ্ন তৈরি হয়েছিল। সেটি আসলে অনেক বড় একটি অর্জন ইউনূস সরকারের। কিন্তু সবচেয়ে বড় যে এজেন্ডাটি ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের বিচার কাজ কিন্তু এখনো চলমান এবং সাবেক প্রধানমন্ত্রী বা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি একটি বড় অর্জন ছিল। গুম খুনের মামলায় সেনা কর্মকর্তাদের বিচারে আওতা আনা হয়েছে
সেনাবাহিনীর এত সংখ্যক অফিসারকে সিভিল কোর্টে বিচারের আওতায় আনতে আমরা এর আগে দেখিনি। এটি একটি বড় বিষয় এবং সরকার বলছে যে তারা বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখেছে। তবে এখানে প্রশ্ন আছে। অনেকেই বলেছেন যে এই সরকারের আমলে ঢালাও মামলা হয়েছে এবং সাংবাদিকদের আসলে অনেকেই বিচারের মুখোমুখি করা হয়েছে। এটিকে আসলে বিচার নাকি প্রতিশোধ, সেটি নিয়ে প্রশ্ন করেছেন টিআইবি পরিচালক ডক্টর ইফতেখার জামান। তারা কিন্তু বারবার এটি নিয়ে আলোচনাও করেছেন। এবার আসি ইউনূস সরকারের ব্যর্থতার জায়গায়, যেটি মুদ্রার উল্টো পিঠ। যে বিষয়গুলো আমাদেরকে এই সরকারের সময় ভাবিয়ে তুলেছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মব কালচার। গত 18 মাসে আমরা দেখেছি যে মাজার ভাঙচুর, সাংস্কৃতিক কেন্দ্রে হামলা, এমনকি দেশের শীর্ষ দুটি গণমাধ্যম অফিসে হামলা হয়েছে, মব করে হামলা হয়েছে, রীতিমতো ঘন্টার পর ঘন্টা জ্বলেছে সেখানে। সরকার কিন্তু শুরু থেকে আমরা দেখেছি যে এই মব সন্ত্রাসকে থামাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে এমন ক্রাইসিস মোমেন্টে যে গভর্নমেন্ট তৈরি হয় তাদের আসলে প্রথম টার্গেট হওয়া উচিত ছিল যে মবকে কন্ট্রোল করা, মানুষকে বুঝিয়ে একটি সামাজিক অর্ডারের মধ্যে নিয়ে আসা, যেটি করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার আসি আইন শৃঙ্খলা এবং সংখ্যালঘুর ক্ষেত্রে। নির্বাচনের তফসিল ঘোষণার পর হিন্দু ব্যবসায়ীদের উপর হামলা হয় এবং ভালুকায় অনাকাঙ্ক্ষিত মৃত্যু সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বাড়িয়ে দিয়েছে। যদিও সরকার বলছে এগুলো রাজনৈতিক, কিন্তু নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু সরকারের দায়িত্ব ছিল, যেটি করতেও বরাবরই ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে ব্যক্তিগত উদ্যোগকে সেনাবাহিনীকে ফোন দিয়ে হস্তক্ষেপ না করানো পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোনো অ্যাকশন নিত না। এই যে আইন শৃঙ্খলার মধ্যে বড় একটি গ্যাপ রয়ে গিয়েছে, বিশেষ করে আমরা দেখেছি যে অবসর থেকে ধরে নিয়ে এসে একজন সাবেক পুলিশ কর্মকর্তাকে আইজি করা হয়েছে এবং তাকে ঘিরে পুলিশ বাহিনীর মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা এবং পুলিশ বাহিনীর মধ্যে ক্ষোভ যে একজন অবসরে যাওয়া অফিসারকে কেন আবার ধরে নিয়ে আসা হলো এবং সেই অফিসাররা কিন্তু বেশ বিতর্কিত। আমরা দেখেছি যে বিএনপি নেতা পিন্টু হত্যাকাণ্ডের সাথে তার নাম জড়িয়ে আছে। তো সেই জায়গাটা আসলে একটি বড় একটি বিষয় যে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে আরো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া যেত কিনা। বর্তমানে যে সরকার রয়েছে এখন পর্যন্ত, আজকে 11 তারিখ পর্যন্ত, তারা সেখানে বেশ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবার আসি নারীর অধিকার নিয়ে। এই সরকারের আমলে নারীর সমতা বিষয়টি একটি বড় ধাক্কা দেখিয়েছে বলে জানিয়েছেন অনেক বিশ্লেষক। খোদ প্রধান উপদেষ্টা স্বীকার করেছেন যে নারীদের উপর হামলা উদ্বেগজনক। একজন প্রধান উপদেষ্টা কিন্তু আসলে সংবাদ সম্মেলন করা বা প্রেস ব্রিফ করা, তার প্রেস সচিবের মধ্য দিয়ে শঙ্কা জানানো, এটা তাকে মানায় না। কারণ তিনিই তো সরকার। সরকার যদি প্রেস রিলিজ দেয় বা সরকার যদি নিন্দা জানায়, এটি আসলে হাস্যকর। এবং কোনো দেশে আছে কিনা বা আমরা মানে লম্বা সময় ধরেই রাজনীতির সাথে জড়িত আছি, আমরা দেখেছি বিভিন্ন সময় ক্যাম্পাস লাইফে বা পত্র পত্রিকায় যে কখনো সরকার নিন্দা জানায় না, সরকার নেয় অ্যাকশন। আমরা এই সরকারকে দেখেছি বড় বড় ঘটনায় নিন্দা জানাতে, যেটি আসলে হাস্যকর। হাদির ব্যাপার থেকে শুরু করে তারা তদন্ত করছেন, সবকিছুই করছেন, আবার নিন্দা জানাচ্ছেন। নিন্দাটা তারা কার জানাচ্ছেন? নিন্দা কেন জানাবেন তারা? তারা তো সরকার, ব্যবস্থা তারা নেবেন। তো নিন্দাটা কার হওয়া উচিত? সরকারের নয় কি? সেখানে খোদ সরকারের নিন্দা জানাচ্ছেন। এমনকি আমরা দেখেছি যে সরকারের বড় বড় উপদেষ্টারাও বিভিন্ন বিষয় নিয়ে নিন্দা জানিয়েছেন, দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন হত্যাকাণ্ড, হামলা, বিভিন্ন ঘটনা। সরকার নিন্দা জানাতে পারে বলে আমি জানতাম না। এরপর আসি দ্রব্যমূল্য। হাসিনার উপরে সাধারণ মানুষের ক্ষোভের অন্যতম একটি কারণ ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দামের লাগামহীন বৃদ্ধি নিয়ে মানুষের নাভির শ্বাস উঠে গিয়েছিল। সেই লাগাম কিন্তু টানতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার। সিন্ডিকেটের বড় প্রভাব দেখেছি আমরা প্রতিটি খাতে, গ্যাস, তেল থেকে শুরু করে বাস, এমনকি এমন কোনো জায়গা নাই, এমনকি কিছু কিছু জায়গায় আসলে নতুন নতুন সিন্ডিকেটও তৈরি হয়েছে যা আমরা আগে দেখিনি। যেমন আন্দোলনের সিন্ডিকেট, আমরা অনেক সময় প্রমাণ পেয়েছি যে এক ধরনের বাণিজ্যিকভাবে কি পরিমাণ আন্দোলন অ্যারেঞ্জ করা হবে, তার অনুযায়ী টাকা পয়সা কিভাবে নেওয়া হবে, লেনদেনের বিষয় নিয়ে উঠে এসেছে। অর্থাৎ বাণিজ্যিকরণ করা হয়েছে আন্দোলনকে এবং সেই আন্দোলনের বড় জোয়ার দেখেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। স্বাধীনতা দরকার আছে, আন্দোলন করার অধিকার দরকার আছে, কিন্তু সে জায়গায় এই আন্দোলনের সিন্ডিকেটটা আসলে একদমই নতুন সিন্ডিকেট ছিল বাংলাদেশে, যা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তো এই যে আগামী 12 তারিখ অর্থাৎ আগামীকাল যে নির্বাচন হবে, সংস্কার নিয়ে হবে, গণভোট নিয়ে হবে, এবং সেই গণভোটে যদি না জয়ী হয় তবে সরকার সব সংস্কার উদ্যোগ মুখ ধরবে, মানে একদম পড়ে যাবে। অর্থাৎ না ভোট হলে সরকার যে সংস্কারের পরিকল্পনা করছে সেগুলো আসলে সম্ভব নয়। তো এত মাসের পর মাস যে রুদ্ধদ্বার বৈঠক আমরা দেখেছি, একে ঘন্টার পর ঘন্টা বৈঠক চলেছে, লক্ষ লক্ষ টাকার বাজেট নিয়ে সব দলকে বসিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে,
তো সেই সিদ্ধান্ত নেওয়া বা সেই কার্যক্রম হাতে নেওয়ার আগে তারা কি একবারও চিন্তা করেনি যে আসলে এই কার্যক্রমের আউটপুটটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে? এত মাস পরে তারা এসে বলছে যে একটি গণভোটের মধ্য দিয়ে এটি ইমপ্লিমেন্ট করা হবে। তাহলে গণভোটের মধ্য দিয়ে যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে এত লম্বা বৈঠকের আউটপুট শুধুই মাত্র কি এই শর্তগুলো দেওয়া? এবং শুরু থেকে আমরা দেখেছি বিএনপি থেকে শুরু করে বিভিন্ন দল, বড় বড় স্টেক হোল্ডার, তারা কিন্তু এটি নিয়ে আপত্তি জানিয়েছেন বিভিন্ন সময়, কিন্তু তারপরও তারা সেটি বসিয়েছেন এবং আমরা দেখেছি দিনের পর দিন তারা আলোচনা করেছেন, দিনের পর দিন তারা ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন, শেষ পেশে এসে তা ঠেকেছে গণভোটে। অর্থাৎ যে এজেন্ডা তারা নিয়ে এসেছিলেন সেই এজেন্ডার বড় একটি অংশ বাস্তবায়নে তারা একটি বড় প্রশ্ন রেখে গিয়েছেন, যে প্রশ্ন আবার ঘুরে ফিরে আপনার আমার কাছে এসেছে গণভোটের আকারে। গণভোটে হ্যাঁ ভোট বা না ভোট যেটাই দিচ্ছেন, তার আগে জানার অধিকার ছিল যে আসলে এই সরকার যে তার এজেন্ডার একটি অংশ ছিল এটি, সেই সরকার আসলে সেই এজেন্ডা নিয়ে কি করলো? তাহলে কি 18 মাস শুধুই সময়ের অপচয়? এরপরে একটি বড় অংশে আসি, যে সংস্কার বনাম গণভোট, এটি কি আসলে কোনো সাংবিধানিক সংকট? আমি যদি গণভোটের সবগুলো ধারা উপধারা পড়ি, দেখবেন যে 12ই ফেব্রুয়ারি আমরা শুধু ভোট দেব না, ভোট দেব হ্যাঁ অথবা নাতে। সরকার যে 11টি সংস্কার কমিশন করেছিল, বেশ ফলাও করে একদম ঢাক ঢোল পিটিয়ে সংস্কার কমিশনগুলো তৈরি করা হয়েছে, তাদের অনেক নামও আমরা জানি না, অনেক কমিশনের রিপোর্টও আমরা পুরোপুরি পড়িনি অনেকে। তারপরও যে 4টি প্রশ্নের আছে সেই প্রশ্নের ভিত্তিতে আমরা হ্যাঁ ভোট না ভোট দিচ্ছি, কিন্তু সেই হ্যাঁ ভোট না ভোট আসলে কতটুকু কার্যকর বা তা ইমপ্লিমেন্ট করা কতটা সহজ, সেটি কি একবারও ভেবে দেখেছে বা অ্যাসেসমেন্ট করেছে অন্তর্বর্তীকালীন সরকার? যে কমিশনগুলো সুপারিশ করেছিল তার ভিত্তিতে 4টি বড় প্রশ্ন রাখা হয়েছে, সেটি নিয়েও মানুষের মধ্যে ব্যাপক ধোঁয়াশা রয়েছে। আমরা দেখেছি কয়েক কোটি টাকার বাজেট করে বিভিন্ন অ্যাডভার্টাইজ, টিভিসি, ওবিসির মাধ্যমে মানুষকে প্রচার করা হচ্ছে, কিন্তু আদৌ সেই প্রচারণার অংশ হতে পারছে কি সাধারণ মানুষ? অর্থাৎ সাধারণ মানুষকে গণভোট নিয়ে আপনি পুরোপুরি না বুঝিয়েই গণভোটটাকে একটি বড় অংশ রেখে দিয়েছেন এই নির্বাচনে, এবং সেখানে আবার হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করছেন। কিন্তু হ্যাঁ ভোট হলে কি হবে, ইমপ্লিমেন্ট কিভাবে হবে, বা একটি মানুষ যখন হ্যাঁ ভোটটা দিচ্ছে, হ্যাঁ ভোট জিতে আসলে সেটি আদৌ সংসদে কিভাবে ইমপ্লিমেন্ট হবে, সেই বিষয়টি আসলে আপনি ওয়েবসাইটে প্রজ্ঞাপন আর টেলিভিশনে কয়েকটা টিভিসি ওবিসি দিয়ে হবে না। তো এখানে একটি কথা বলেছেন ডক্টর ইফতেখারুজ্জামান, যে সরকার অনেক ক্ষেত্রে পিক অ্যান্ড চুজ করেছে, অর্থাৎ তারা তাদের সুবিধা মতো সংস্থাগুলোকে বেছে নিয়েছে, যেখানে শিক্ষা বা অন্যান্য বড় খাতে, শিক্ষা কিন্তু আমাদের অন্যান্য না সবচেয়ে বড় খাতে একটি অংশ, এবং সেখানে সংস্কার কিন্তু অধরায় রয়ে গিয়েছে। এবং তিনি আরো বলেছেন, যদি গণভোটে না জয়ী হয় তবে এই 18 মাসের যে খাটুনি, অর্থাৎ 18 মাস দিনের পর দিন ফরেন সার্ভিস একাডেমিতে বসে এতগুলো রাজনৈতিক দলকে নিয়ে যে আলোচনা, তা সব কি বৃথা যাবে, নাকি এক নতুন সাংবিধানিক সংকট তৈরি হবে? এই প্রশ্ন কিন্তু করেছেন সেই সংস্কার কমিশনের অন্যতম সদস্য একজন ডক্টর ইফতেখারুজ্জামান। এরপরে আসে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে, যার অংশ আমরা নিজেরাও। আয়নার সামনে আসলে দাঁড়িয়ে আছে আমি নিজেও, এবং আমাদের সহকর্মীরা দাঁড়িয়ে আছে। একজন সংবাদকর্মী হিসাবে আমি বলতে চাই যে এই সরকারের বড় একটি চ্যালেঞ্জ ছিল মিডিয়া ফ্রিডম, কারণ হাসিনার আমলে সেই মিডিয়া নিয়ে অনেক বেশি প্রশ্ন হয়েছে, আমাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন হয়েছে, আমাদের কাজ নিয়ে প্রশ্ন হয়েছে, এবং আমাদের কাজ অনেক সীমাবদ্ধ ছিল। যেহেতু আমি সেই রেজিমেও সাংবাদিকতা করেছি, এই রেজিমেও করছি, সেক্ষেত্রে আসলে এটি বলাই উচিত যে এই সরকার সেই ফ্রিডম আসলে কতটুকু রাখতে পেরেছে। আমরা প্রশ্ন করতে পেরেছি, সমালোচনা করতে পেরেছি, কিন্তু সেই সমালোচনা পরের যে মবের আক্রমণের ভয় আমাদের উপর ছিল, তার কোনো নিরাপত্তা বা তা নিয়ে কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ এই সরকার নিতে পারেনি। তবে হ্যাঁ, এটি ঠিক যে আমরা এই সরকারের যে পরিমাণ সমালোচনা করেছি, আগে আমাদের কোনো সিনিয়রদের বা আমাদের সময় আমরা কাউকে ক্ষমতা থাকা অবস্থায় কোনো সরকারের বিরুদ্ধে এভাবে প্রশ্ন করতে দেখিনি বা সুযোগ পাইনি। আমরা অনেক সময় ছোট ছোট প্রশ্ন করতে গিয়েও গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর অনেক হেনস্থার শিকার হয়েছি, কিন্তু অ্যাটলিস্ট এই 18 মাসে আমি কোনো গোয়েন্দা বাহিনীর শিকার হইনি যেখানে আমি অনেকবার সমালোচনা করছি। তবে জানি না যে আজকের এই লাইভের পরে সমস্যা হবে কিনা, হয়তো হবে না, কারণ শেষ দিনটা হয়তো বা ইউনূস সরকার সেই পরিচয় দিয়ে যাবেন যে পরিচয় 18 মাস ধরে দিয়ে এসেছেন। একটি বিষয় আমরা বলতে চাই যে বড় বড় পত্রিকা অফিসে যে হামলাগুলো হয়েছে, সেই হামলাগুলো আসলে পরিকল্পিত, এর পেছনে কে আছে বা আদৌ কেউ আছে কিনা আমরা সেটা জানি না, কিন্তু এই হামলার মধ্য দিয়ে সংবাদ বা সাংবাদিকদের মাঝে যে মেসেজ চলে গিয়েছে, তা কিন্তু খুব ভালো মেসেজ ছিল না। প্রশ্ন করার কারণে হয়তো সরকার কিছু বলছে না, কিন্তু কোনো বিষয়ে আলোচনা করলে বা কোনো বিষয়ে গণমাধ্যমে উঠে আসা পরে মবের আক্রমণও কিন্তু একটি প্রেশার, এবং সেটি থেকে গণমাধ্যমকে রক্ষা করার দায়িত্ব কিন্তু
সরকারেরই, কারণ কোনো গণমাধ্যমের কাছে আলাদা বাহিনী থাকে না যে আমি নিজেকে রক্ষা করবো। এই বাহিনী কিন্তু আসলে রাষ্ট্রের বাহিনী হতে হবে, যেহেতু রাষ্ট্রের অন্যতম একটি স্তম্ভ বলছেন আপনারা গণমাধ্যমকে, তো সেই গণমাধ্যমের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ বর্তায় সরকারের উপরে। এরপরে আসি অর্থনীতির শ্বেতপত্রের কথা বলেছি আমরা, এটি একটি বড় বিষয়, কিন্তু সেই শ্বেতপত্রই কি আসলে সীমাবদ্ধ ছিল নাকি এর পরেও কিছু হয়েছে? কারণ পাচারের যে ধুম উঠেছিল আগের রেজিমে, সেই পাচার আদৌ বন্ধ হয়েছে কিনা এর পরের রেজিমে এসে, বা সেই পাচারের কোনো টাকা আমরা ফিরিয়ে আনতে পেরেছি কিনা? কারণ যেহেতু দেখেছি আমরা যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও একজন খ্যাতনামা অর্থনীতিবিদ এবং বেশ বিখ্যাত কিছু মানুষকে তিনি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ধরে নিয়ে এসেছেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছেন, বিডার চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। সেখানে আমরা দেখেছি যে অর্থনীতির বিষয়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের বিশ্লেষণ এটি আমাদের একটু ভাবায়। শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে আওয়ামী লীগ আমলের দুর্নীতির সামনে আনা হয়েছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন হলো, রোজার বাজারে সিন্ডিকেট ভাঙা কি সম্ভব হয়েছে? রোজা কিন্তু চলে এসেছে, এই 18 তারিখে অথবা রোজা, এবং এই বাজার কিন্তু এখনো আগের স্টাইলেই চলছে। কারণ বাজার থেকে শুরু করে প্রতিটি বাজারে যে প্রসেসে চলতো, হয়তো দু একটা মানুষ জাস্ট মেনটেন্যান্সের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে সিন্ডিকেট মেনটেন্যান্সে, কিন্তু আদৌ কিন্তু সে সিন্ডিকেট ভাঙতে পারেনি। এবং দ্রব্যমূল্য যদি না কমে, তাহলে বড় বড় অর্থনৈতিক যে তথ্য আমাদেরকে দেখানো হয়েছে বা আমরা জেনেছি, সাধারণ মানুষের কাছে এটি গুরুত্বহীন। কারণ দিন শেষে সে ওই চালের দামটা দেখে, মাছের দামটা দেখে, মাসে কয়বার মাংস খেতে পারলো সেটা সে ভাবে। এটি কিন্তু আসলে জনগণকে ভাবায় যে এত বড় বড় অর্থনীতিবিদরা এসেছেন, সাবেক গভর্নরকে বানানো হয়েছে অর্থ উপদেষ্টা, তারপরও শুধু ব্যাংকগুলো কি বাঁচাতে হলো, নাকি মানুষকে বাঁচানোর দায়িত্ব বর্তায় অন্য কারো উপর? ব্যাংক তো ঠিকই বাঁচিয়েছেন, কিন্তু সেই গরিবের পেটে কি কম টাকা চাল তুলে দিতে পেরেছেন? এই প্রশ্ন কিন্তু এখন মানুষ করে যাচ্ছে, এবং এটি ব্যাপক হতাশার কারণ তৈরি করেছে সাধারণ মানুষের মাঝে। আমরা অনেকেই জিজ্ঞেস করেছি, রিক্সাওয়ালা, সাধারণ কর্মজীবী মানুষ, এমনকি মধ্যবিত্ত মানুষ, তারা সবাই বলছেন যে ব্যাংক বাঁচিয়েছেন, অর্থনীতি করেছেন। এগুলো আসলে মানুষ তখন দেখে যখন তার পেট ঠান্ডা থাকে। মানুষের কিন্তু দেখেছে যে ক্রমাগত ভাবে, এবং উপদেষ্টারা মধ্যে বলছেন যে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আলুর সিন্ডিকেটের সংবাদ সম্মেলন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা, উনি তো একজনই ভদ্রলোক, সংবাদ সম্মেলন করছেন, অথচ তার কাছে সিন্ডিকেটটা ভাঙার কথা পারেননি। বাণিজ্য উপদেষ্টা একজন ব্যবসায়ী মানুষ, তিনিও পারেননি। এই সিন্ডিকেট আজও রয়েছে এবং আরো ব্যাপক আকারে রয়েছে। এখন হয়তো বা সিন্ডিকেটের অংশীদার বেড়ে গিয়েছে আরো বেশি, এবং তার ভোগান্তি সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। মূল্যস্ফীতি বেড়েছে 8.77%। অর্থাৎ এটি কিন্তু এই সরকারের জন্য একটি বড় রাজনৈতিক ব্যর্থতা। এত বড় বড় অর্থনীতিবিদ, তারা যদি মূল্যস্ফীতিকে কন্ট্রোল করতে না পারে, তাহলে এই তথ্যের লাভ কি? আমরা তার বই পড়ে বাঁচবো না, আমাদেরকে আসলে বাজার দেখতে হয় এবং টাকার দাম কতটা থাকলো তা দেখতে হয়, যা কোনোভাবে ঠেকাতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। এবার শেষ দিকে বলি, সামনে নির্বাচন, আগামীকালে পরে হয়তো নতুন নেতৃত্ব এই রাস্তাগুলো হাঁটবে, এই সিদ্ধান্তগুলো নেবে, কিন্তু 18 মাসে যে ব্যাপক সমর্থন মানুষ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে, এমনকি বাংলাদেশের ইতিহাসে হয়তো কোনো সরকার এত বৈচিত্র্যময় পার্টি, যেখানে বাংলাদেশে এতগুলো পার্টি সবার সমর্থন নিয়ে ক্ষমতায় বসেছে, অর্থাৎ এক বিপুল ক্ষমতায়নের দ্বারা ক্ষমতায় বসেছে, তো সেই ক্ষমতাকে এক্সিকিউট করতে না পারাটা আসলে এই সরকারেরই ব্যর্থতা। যদিও দেখেছি যে এই সরকারের উপদেষ্টারা পদত্যাগ করে বিভিন্ন সমালোচনা করছেন রাজনৈতিক দলগুলো, যে তাদেরকে সাপোর্ট দেওয়া হয়নি, তারা কিছু পায়নি। তো আমরা তো দেখেছি জুলাইয়ের পুরো সাপোর্টটা তাদের সাথে ছিল। তো জুলাইয়ের পুরো সাপোর্ট থাকার পরেও যদি সরকার বলে যে তাদের সাথে সাপোর্ট নেই, বা আদৌ নেই কেন, তারা সেটিকে আসলে কেন রাখতে পারেনি, কেন বিশ্বাসের জায়গায় আনতে পারেনি, সে ব্যর্থতা ওই সরকারের। সরকার মানে শুধু নেগোসিয়েশন করা পার্টি নয়, সরকার মানে তারা এক্সিকিউটিভ বডি। তো সেই সরকার প্রেস রিলিজ দেবে, সেই সরকার সমালোচনা করবে, এটি আসলে হাস্যকর, এবং সেটি হয়েছে এই সরকারের ক্ষেত্রে। তবে অর্জন যেমন ছিল, ব্যর্থতা ছুরিটা হয়তো একটু বেশি নিয়েই বিদায় নিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। তো আজকে আর না, যদি সেফ থাকি, সব ঠিক থাকে, দেখা হবে নির্বাচনের পরে নতুন সরকারের কথা, সমালোচনা বা আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।